নমস্কার দর্শকরা, আমাদের সঙ্গে আজকে আছেন বরানগর 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা দাস। সীমাদি, আপনাকে ক্লাউড নেটওয়ার্কে নমস্কার। যে প্রসঙ্গে যাব, আপনি 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। এই এলাকাটায় মূলত কি কি সমস্যা ছিল? কারণ এখন যেমন আমরা কিছু কিছু অভিযোগ সামনে আসছে রাস্তাঘাট নিয়ে, আলো নিয়ে। আপনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন, এই জায়গাটা আপনি খুব ভালোভাবে চেনেন, কি বলবেন? আমি এখানে 7 বছর কাউন্সিলর ছিলাম, মানে 2015 থেকে 22-এ তো ইলেকশন হলো। এই 7 বছরের মধ্যে মানে প্রত্যেকটা অলি গলি, 14 নম্বর ওয়ার্ডটা কিন্তু বিরাট বড় ওয়ার্ড, একদম এই ডানলপ মোড় থেকে ওইদিকে আপনার NIOH যে ন্যাশনাল হ্যান্ডিক্যাপড যে এটা আছে ইনস্টিটিউশন কাম হসপিটাল, ওই পর্যন্ত। তো এই সমস্ত অঞ্চলেই যত অলিগলি রাস্তা, একদম সব রাস্তা আমি কমপ্লিট করেছি। শুধু একটা মাত্র রাস্তা ছিল যেটা নাকি এই সাকেত নগরের ভেতর দিকের ওদের একটা রাস্তা, সেটা তখনও অতটা খারাপ হয়নি, আর খুচরো আর সেটা তখন আমি আমার আর কি লাস্ট একদম শেষের দিকে, তো ওনাদেরও দাবি ছিল একটা রাস্তাটা করে দেবার। আমি যদি তারপরে আরও থাকতে পারতাম তাহলে হয়তো করে দিতাম, সেটা আমি শুধু করতে পারিনি। বাকি সমস্ত অলিগলি এলাকায় অনেক কল হয়েছে, যেমন হাউজিং, উত্তরায়ণ হাউজিংয়ে আমি কাউন্সিলর হবার আগে 2-3টে ওই রাস্তায় ওদের স্ট্রিট ট্যাপ ওয়াটার লাইন ছিল। তো তাতে ওদের মাঝে মাঝেই ওদের ওই নিজস্ব যে পাম্প আছে সেটা মাঝে মাঝেই ওদের ডিস্টার্ব হয় পাইপ লাইনে। তো তখন ওদের ওই স্ট্রিট ট্যাপ ওয়াটার থেকেই জল নিতে হয়। কিন্তু তাতে দেখা গেছে যে ওদের খুব অসুবিধা হতো। 42টা বিল্ডিং, হয়তো অনেক ঘরেই লোক নেই এখন। তারপরে তো পুরো হাউজিং প্রায় বৃদ্ধাবাসেই প্রায় পরিণত হয়েছে, অনেকের ছেলে মেয়ে সব বাইরে। কিন্তু এদের প্রচুর জলের কষ্ট হচ্ছিল। তখন আমি একটু লড়াই আন্দোলন করে 5খানা নতুন ট্যাপ ওয়াটার এনে দিয়ে ট্যাপের লাইন এনে দিয়েছিলাম, স্ট্রিট ট্যাপ। তারপর এই যে হাউজিংয়ের পুরো রাস্তা কমপ্লিট করেছি, এবং যত যা বললাম তো একদম অলি গলি, ঋষি অরবিন্দ সরণি, আমাদের পাড়ার প্রত্যেকটা গলি, যত লম্বা রাস্তা, ছোট গলি রাস্তা। তারপর আপনার এই দিকেও কিছুটা করে নর্দার্ন পার্কের ওই কিছুটা অর্ধেক করে আমাদের অংশ আমাদের 14 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে, সেই রাস্তাগুলো সব করেছিলাম। জলেরও কোনো সমস্যা ছিল না, একেবারে সব জায়গায় জল এনে দিয়েছি। সাকেতনগর ফেজ 1 ফেজ 2 নতুন হয়েছে, ওদেরও দাবি ছিল ওদের প্রত্যেককে ওই স্ট্রিট ট্যাপ 2-3টে করে 2 জায়গাতেই এনে দিয়েছি, যেগুলো ওদের বাইরে ওইটুকুই প্রয়োজন ছিল সেই সময়, সেটা দাবি করেছিল আমার কাছে, আমি এনেও দিয়েছিলাম। এই ছিল। আর লাইটের ব্যাপারটাও তাই, কোথাও লাইট মানে বাকি ছিল না, স্ট্রিট লাইট। এবং যখনই যেরকম অসুবিধার সৃষ্টি হতো, লাইট না থাকতো, আমার কাছে একটা ফোন এলে আমি সঙ্গে সঙ্গে দেখার চেষ্টা করতাম, এবং দেখেছিও সব সময়। সীমাদি, এই লাইট প্রসঙ্গে যাব। সম্প্রতি একটি অভিযোগ এই 14 নম্বর ওয়ার্ড থেকেই আসছে যে স্ট্রিট লাইট, আমরা সুভাষপল্লী পুরো ওই গোটা এলাকায় যদি আমরা একটু দেখি, যে অভিযোগ উঠে আসছে পুরো রাস্তার যে স্ট্রিট লাইট পুরো বন্ধ, মানে পুরো এলাকা অন্ধকার রীতিমতন, এবং সেটা অনেক দিন ধরেই অন্ধকার। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনি যেহেতু একটা ফোন কলেই সমাধান হতো, তাহলে কেন এখন সমাধান হচ্ছে না? আচ্ছা, এইটার বিষয়টা তো আমি জানি না, এবার না জানলে তো কিছু বলতে পারবো না। কিন্তু এটা হচ্ছে কাউন্সিলরদের একটা দায়িত্ব থাকে। যদি কাউন্সিলরকে বলা হয়, তো ওনার একটা ফোনেই কিন্তু যিনি যেই ওয়ার্ডের, প্রত্যেক ওয়ার্ডের জন্য একজন করে নির্দিষ্ট ব্যক্তি আছে পৌরসভার, যে নাকি এই কাজগুলো দেখাশোনা করে এবং করে দেয়। তাতে তাকে খবর দিলে সে তো এসে সঙ্গে সঙ্গেই করবার কথা, কোনো অসুবিধা নেই। সে সকালে না হলে বিকেলে এই রকম সঙ্গে সঙ্গেই হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কি হয়েছে ব্যাপারটা আমার জানা নেই, জানতে পারলে হয়তো বলতে পারতাম। ঠিক 2011 সালে আমরা দেখেছি একটা বিশাল বিপুলভাবে পরিবর্তন মানুষ চেয়েছিল, এবং পরিবর্তন করে মানুষ এসেও ছিল। এবং 2022-এ আপনি কাউন্সিলর ছিলেন বামফ্রন্ট থেকে, মানে CPM-এর তরফ থেকে। তাহলে আবার সেই পরিবর্তনটা হলো কিভাবে? মানে আপনি দীর্ঘ 7 বছর ধরে আপনি ইলেকটেড কাউন্সিলর থাকা সত্ত্বেও, 7 বছর কাজ করার পরেও এই পরিবর্তন কেন হলো 2022-এ, কি মনে হয়? 2022-এ যে নির্বাচন, পৌরসভার নির্বাচন,
কোথায় কীরকম হয়েছে আমি তো দেখতে যাইনি, আমি বলতে পারবো না, কিন্তু এই অঞ্চলের আমার 14 নম্বর ওয়ার্ডে রীতিমতো গুন্ডামি মস্তানি হয়েছে, একদম পাক্কা। একদম বর্তমানে যিনি কাউন্সিলর সে তার দলবল নিয়ে মস্তানি করে আমাদের দুজন মহিলা পোলিং এজেন্ট, দুটো বুথে দুজন মহিলা পোলিং এজেন্ট, তাদের একজনের তো প্রায় মানে কি বলবো, তাকে আমরা অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছি, মানে একদম প্রায় শেষ হয়ে গিয়েছিল, এত মারধর অত্যাচার করেছে, ফেলে পুরো পাড়িয়েছে। আর একজনকেও অল্প বয়সী একটা মেয়ে যার মৃত্যুপ্রায় অবস্থায় চলে গিয়েছিল, সে একজন মহিলা, মাঝবয়সী মহিলা, আমারই বয়সী। আর আরেকটি হচ্ছে বাচ্চা মেয়ে, এরা দুজন মহিলা ছিল বলে আমি কথাগুলো বলছি। সেই মেয়েটিকেও বুকে টুকে অনেক জায়গায় খুব আঘাত করেছে। আর তো সকাল থেকে মানে যত রকমভাবে পারা যায়, যত বাজে নোংরা ভাষায় গালাগালি ইত্যাদি তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওরা ওঠেনি। হ্যাঁ, আর এরা আঁকড়ে পড়েছিল বলে ওই বুথে আমরা জিতেছি, মানে এই রকমভাবেই। আর বাকিগুলো বুথের সাথে কি হয়েছিল জানি না, হয়তো ভয়ে অনেকে চলে গেছে, কি কোনো সন্ত্রাসের কথা গেছে। হ্যাঁ, আর তারপরে শেষের দিকে পুরো একদম দলবল নিয়ে এসে, বন্দুক পিস্তল নিয়ে এসে সবাইকে দেখিয়ে ভোট যতগুলো খুশি সব বুথ দখল করে যত মানে একসাথে 50টা এইরকম। প্রশাসনের ভূমিকা নিয়ে তাহলে প্রশাসনের কোনো কথাই শোনেনি। প্রশাসন যখন নাকি এখানে ধরুন বামপন্থী লোক, তৃণমূলের লোক, বিজেপির লোক, অনেক লোকেরাই তো ছিল, ঠিক গোটা কত বামপন্থী লোকেদের তো কাছেই আগাতে দিচ্ছে না। কয়েকজন যারা দাঁড়িয়েছিল পুলিশ এসে তাদের সরিয়ে দিচ্ছে, আর তৃণমূলের ওখানে যে মানে কোথাকার ছেলে পেলে তারা এসে এখানে ভিড় করে আছে ভোট দেবার জন্য, তাদেরকে সরাচ্ছে না। পুলিশকে বললে পুলিশ একদম নিশ্চুপ, কোনো কিছু দেখেনি প্রশাসন। সীমাদি, আপনি যে অভিযোগটা করছেন বা যেটা বললেন এতক্ষণ ধরে, তাহলে মানুষের ভোটে কিন্তু আপনি হারিয়েছেন, মানে হারলেন তা নয়, রীতিমতো রিগিং করে যেটা অভিযোগ করছেন, মানে এটা মানুষের মতামত নয়। মানুষের মতামত নয় এই কারণেই বোঝা গেছে, আমি একটা বিরাট সংখ্যক ভোট পেয়েছি, আমি খুব সামান্য ভোটে হেরেছি। যত প্রক্সি ভোট এবং গুন্ডামির ভোট হয়েছে আমাকে মাত্র 400 ভোটে হারিয়েছে, ঠিক আছে? তো আমি একটা বিরাট সংখ্যক ভোট পেয়েছি, মানুষ ঢেলে আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছ থেকে কাজ পেয়েছে, সকলেই আমাকে ভোট দিয়েছে। এটা রিগিংয়ের ভোটে পুরো হেরেছি। হেরে যাওয়ার পরে যখন রেজাল্ট বেরোলো যেদিন, সবাই তাও ভেবেছিল আমি 1 ভোট হলেও জিতবো, যাই হোক জিতলাম না। যখন আমাদের সম্পূর্ণ 14 নম্বর ওয়ার্ড জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছিল, ওটা না দেখলে কাউকে বোঝানো যাবে না। মাঝবয়সী, বয়স্ক, অল্প বয়সী সবাই আমাকে ধরে ধরে, বাচ্চারা সবে নতুন ভোটার, আমাকে জড়িয়ে ধরে তারা কান্না করেছে এই রকম। প্লাস আমাকে ফোন করে অনেকে ফোনে বলতে কেঁদে দিচ্ছে, দিদি এ কী হলো। যাই হোক, তো হয়েছে, কিন্তু ওটা সুতরাং ওরা মানুষের ভোটে তো জেতেনি, এটা একেবারে সর্বসমক্ষেই প্রমাণিত হয়ে গেছে। বিধায়কের জন্য বিধানসভার নির্বাচন এবং এই বরানগর অঞ্চলে, এবং সেখানে বিজেপির তরফ থেকে সজল ঘোষ এবং সিপিএমের তরফ থেকে তন্ময়দা দাঁড়িয়েছেন এবং তৃণমূলের সায়ন্তিকা। কি বলবেন, লড়াইটা কতটা জোরদার হবে? এবং 3টে প্রার্থী কিন্তু হেভি ওয়েট রীতিমতন। সজল ঘোষ তিনি ইলেকটেড কাউন্সিলর 50 নম্বর ওয়ার্ডের, তন্ময়দা তিনিও কিন্তু দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং অনেক দিন ধরে তিনিও দায়িত্বে ছিলেন, এবং সায়ন্তিকা তিনি তারকা প্রার্থী। কী বলবেন? দেখুন, মানুষ তো ভোট দেবে এইটা বিচার করে যে মানুষ কাদের ভোট দিলে, কারা ক্ষমতায় এলে মানুষ ঠিকঠাক মতো চলতে পারবে, থাকতে পারবে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যেটা আমার মতামত, বিজেপির কিন্তু তেমন কোনো কর্মকাণ্ড এখানে নেই, তারা এমন কিছু কাজকর্ম করেনি, মানুষের জন্যও করেনি, বা কোনো সময়, বা এই যে এত বড় করোনা সময়টা গেল তখনও করতে দেখিনি। তো স্বাভাবিকভাবেই ওই সারা করোনায় আমি রাস্তায় ছিলাম, একদম একা রাস্তায় ছিলাম, সকালে বেরোতাম, রাতে একবার। কাউন্সিলরের ভূমিকা? হ্যাঁ, কাউন্সিলরের, আমি কাউন্সিলর, তখন আমি আপনি তো 2022। হ্যাঁ, তারপরে সুতরাং এই নিরিখে জানি না, আমি বিজেপি খুব একটা ভোট আমাদের এখানে বরানগরে খুব বেশি ভোট পায় না, আমি পাবে নাই ভাববো,
কিছু ভোট তো পাবেই, কিছু তো তাদের ওই যারা সঙ্গে ঘুরছে তাদের ফ্যামিলির ভোট ইত্যাদি কিছু তো পাবেই, কিছু মানুষ দেবে। আর সায়ন্তিকা ব্যানার্জি আমি তো দেখেছি যতজন ফিল্ম স্টার বা এই টিভির পর্দার যারা স্টার যারা, তারা যতজন যেখানে যেখানে জিতেছে আমি এমন কিছু কাজকর্ম করতে দেখিনি। দেবশ্রী রায় কান্তি গাঙ্গুলিকে হারিয়েছে, দেবশ্রী রায় কুকুর নিয়ে সারাক্ষণ ওই ঘুরে বেড়ানো, আর কান্তি গাঙ্গুলির মতো ওই রকম কাজ করা একজন মানুষ যাকে নাকি হারিয়ে দিল, সেই মানুষটা এখনও কিন্তু কাজ করে যাচ্ছে ওখানে। আমি তারপরে যে যিনি এমপি হয়েছেন, দেবশ্রী রায় এমপি নয়, এমএলএ বোধহয়, তো তাকে আমি কিন্তু সেই অর্থে কোনো কাজের জায়গায় দেখিনি। এই রকম আমি একটা নাম করলাম, নুসরত আছে, আরও যারা যারা আছে, ধরুন দেবও আমি জানি না কি কতখানি কাজ করে, আমি দেখিনি বা কোনো দিন টিভির পর্দাতে তাদের কাজের আসেনি। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তো এখনও সেটা চালুও হলো না, সাকসেস হয়নি। হ্যাঁ, তো সেই কারণে আমিও আশা করব সায়ন্তিকা ব্যানার্জিও ভোট পাবে না। তাহলে তন্ময় ভট্টাচার্য, আমরা এখানে যদি কিছু কাজ করে থাকি, দেখুন আমরা সিপিআইএম পার্টি করি, আমরা একটা নির্দিষ্ট নিয়ম কানুন শৃঙ্খলার মধ্যে থাকি এবং আমরা অনেক সিদ্ধান্ত, পার্টির সিদ্ধান্ত সবসময় মেনে চলি। তো স্বাভাবিকভাবেই তন্ময় ভট্টাচার্য এই অঞ্চলে তার জন্ম, ছোট থেকে বড় হওয়া নেতাজি কলোনি অঞ্চলে, ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া রামকৃষ্ণ মিশন, তারপরে এখানে রাজনৈতিক জীবন, ছাত্র ফেডারেশন করা, যুব ফেডারেশন করা, যুব ফেডারেশন করতে করতে সে একদম সেন্ট্রালের একজন লিডার হয়েছিল, তারপর তার পার্টি জীবন। সুতরাং তার কর্মকাণ্ডই পুরো এই জায়গায়। মাঝখানে একটা সময় নর্থ দমদমে উনি একটা টার্ম বিধায়ক ছিলেন, সেখানেও কাজ করেছেন, কিন্তু তখন এখানে পার্টির দায়িত্বও ছিলেন, পার্টির কাজও করেছেন। তো এবং আমাদের তো ওই শুধু নির্দিষ্ট করে যিনি ক্যান্ডিডেট তিনিই শুধু কাজ করবেন ব্যাপারটা ওরকম না, আমাদের হোল পার্টি যে কোনো কাজকর্মকে পরিচালনা করে, ফলে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত কিছু চলে। তো এখানে তো আমি দেখি রাস্তায় থাকে সিপিএম, সারা বরানগর জুড়ে সিপিএমই রাস্তায় থাকে। এখন তন্ময় ভট্টাচার্যেরই ভোট পাওয়া উচিত সেই অনুযায়ী। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের মতন করে প্রচার করছে, নির্বাচনী প্রচার শুরু করেছে, নির্বাচনী প্রচার করছে। বিষয়টা হচ্ছে সম্প্রতি সজল ঘোষ তিনি জনসংযোগ করছিলেন 14 নম্বর ওয়ার্ডে, এবং সেখানে দেখা গেছে যিনি এখন বর্তমান কাউন্সিলর তার সাথে একটি বাকবিতণ্ডা বা একটা অপ্রীতিকর পরিস্থিতি ঘটে। কি বলবেন এই বিষয়ে, কারণ এটা কি গণতন্ত্রে হানাহানি নয়? হ্যাঁ, যে পার্টিরই ক্যান্ডিডেট হোক, এটা আমার কাছেও খুব আশ্চর্য লেগেছে। আমাদের গলিতে যখন ঢুকেছে তখনও একটা এইরকম অবস্থা দেখেছিলাম। তবে গণতান্ত্রিক অধিকার সবারই আছে, সবাই যে রাজনৈতিক দল করুক, যে রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়াক, প্রত্যেকের আছে অধিকার তার প্রচার করবার, তার কর্মকাণ্ডের কথা মানুষের কাছে জানাবার, বলবার, ভোট চাইবার অধিকার সবার আছে। মানুষ তো বিচার বিবেচনা করে যাকে পছন্দ করবে, যাকে বিশ্বস্ত মনে হবে তাকেই ভোট দেবে। একটা বিষয় যাব, তৃণমূলের তরফ থেকে আজকে ইস্তেহার প্রকাশ করা হলো এবং সেখানে একাধিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। দিদির প্রতিশ্রুতি কি বলবেন? অতীতে অনেক প্রতিশ্রুতি দিয়েছে দিদি, আমি এখনও পর্যন্ত কোনো প্রতিশ্রুতি পালনের জায়গায় যেতে দেখিনি। প্রতি বছর 2 কোটি বেকারের চাকরি, এই সেই কোনো প্রতিশ্রুতির জায়গায় যেতে দেখিনি। কাদের চাকরি দিয়েছে, টাকা পয়সা নিয়ে কিছু ছেলেপেলেকে চাকরি দিয়েছে, অরিজিনালি যারা নাম লিস্টেড হয়ে রয়েছে পরীক্ষায় পাশ করে তারা এখনও ধর্ণা মঞ্চে বসে আছে। এই তো প্রতিশ্রুতির জায়গা। সমস্ত জায়গাগুলো আমি বলছি, আমিও চাকরি করতাম, আমি বিকেসি কলেজে অফিসে ছিলাম, সবে রিটায়ার করেছি, ক্যাশিয়ার পদে ছিলাম। তো বিকেসি কলেজের কথা ধরেই বলছি, কতগুলো পোস্ট ফাঁকা হয়ে গেছে, কিছু কিছু পোস্ট তো অ্যাবলিশ করে দিল, আর কিছু কিছু পোস্ট এখনও ফাঁকা হয়ে পড়ে আছে, সেখানে লোক নেই, তা অথচ কাজ কোনো রকমে চলছে। এই রকম আমি ছোট্ট একটা বিকেসি কলেজের কথা বললাম, এরকম বহু সংস্থা, বহু জায়গা হয়ে রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি। আমি জানি না উনি কি করবেন, উনি কেন সেই সব ভ্যাকেন্সিতে লোক। 10টি শপথের কথা তিনি উল্লেখ করেছেন, যেটাকে বলছে দিদির শপথ। কি বলবেন সেই দিদির শপথের 10টি শপথের উল্লেখ করা? আমি বিশ্বাস করি না, আমি তো দেখিনি এখনও উনি কী শপথ করেছেন। দেখলে আমি বলতে পারতাম, মানে আমার জানার মধ্যে থাকলে আমি কিছু বলতে পারতাম, সেগুলো দেখিনি যখন। তবে এখনও পর্যন্ত কোনো শপথ রাখতে আমি দেখিনি।
যেমন আমি একটু জাস্ট আপনাকে বলছি, যেমন একটি আছে বর্ধিত আয় শ্রমিকের সহায়, সেখানে সমস্ত শ্রমিকের আয় বাড়ানো হবে। 2 হচ্ছে দেশ জুড়ে বাড়ি হবে সবারই, অর্থাৎ প্রত্যেকের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা বামপন্থীরা শ্রমিকদের স্যালারি 18,000 টাকা করবার জন্য আমরা লড়াই আন্দোলন করছি দীর্ঘদিন ধরে। সেটা এখন বোধহয় শ্রমিকরা ওরকম 7-8 হাজার টাকা পায়, ওর বাড়ির ধারে কাছেও যায়নি। তো উনি কতটা এসে তারপর বিরাট করে এইভাবে বাড়িয়ে দেবেন, কতটা কি করবেন, ওনার যা কর্মকাণ্ড তাতে এক বিন্দুও বিশ্বাস হয় না উনি যতগুলো এখানে শপথ নিয়েছেন একটাও করবেন বলে আমার বিশ্বাস হয় না। আরেকটি শপথের কথাও বলছি, যেখানে তিনি বলছেন যে জ্বালানির জ্বালা কমবে, কি করবেন না, বিনামূল্যে 10টি রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে বিপিএল গ্রাহকদের, যেখানে উজ্জ্বলা গ্যাস দিতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, মানে তিনি দেবেন, রাজ্য সরকার। এ তো আমি বিশ্বাস করতে পারছি না, আবারই সেই একই কথাই বলতে হয় যে আমি বিশ্বাস করতে পারছি না যে উনি এইগুলো করবেন। 500 টাকা দিচ্ছেন বলে যে এরপরে এবার ওই 500 টাকা নিয়েও 500টা এখন হয়তো 1000 করেছে শুনলাম। এক তো সেটা দিতে গিয়ে সমস্ত কিছু বন্ধ, কি বলে, এই যে যারা যে পরিবারগুলো 500 টাকা করে পাচ্ছে তাদের ঘরে ছেলে মেয়ে বড় বড় হয়েছে, তারা এখন বুঝতে পারছে যে ঠিকই আমাদের 500 বা 1000-এ আমাদের তো কিছু হবে না, 2টো প্রেশারের ওষুধ হয়, এছাড়া আর কিছু হয় না। তো ঘরের ছেলে মেয়েটা বড় হয়েছে, তারা কিন্তু কাজবাজ পাচ্ছে না, তাদের কাজের জায়গা সব বন্ধ, তাদের পরীক্ষা দেওয়ার জায়গাও নেই একটা চাকরি পাওয়ার জন্য। তো এই কথা তারা বুঝতে পারছে। এবং এখানে তিনি যা উল্লেখ করেছেন, আমি একটা কিছু দিদি আমি বিশ্বাস করতে পারছি না। সীমাদি, আপনি শিল্পের কথা বললেন, এখানে মুখ্যমন্ত্রী বলছেন কর্মসংস্থানের কথা, তিনি বলছেন প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছেন, তবে শিক্ষানবিশ প্রশিক্ষণ যারা নেবেন তাদের বৃত্তি দেওয়া হবে, এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথাও এই শপথে উল্লেখ আছে। শুনুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমি একটা কথা বলি, আমার মেয়ের বাইরে যাওয়ার সুযোগ হয়েছিল, আমাদের তো লাখ লাখ কোটি কোটি টাকা নেই। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সাহায্যে যদি সত্যি 10 লাখ টাকা পাওয়া যেত তাহলে মেয়েটা চলে যেত এতদিনে, আর বাকি টাকাটা হয়তো জোগাড় করতে পারতাম। তো বিকাশ ভবনে আমি নিজে ওকে সঙ্গে নিয়ে, এবং আরও লোক সঙ্গে ছিল, দৌড়াদৌড়ি করেছি। তাতে যেটা বুঝেছি যে আগে ওখানে ওর যেখানে চান্স হয়েছে বাইরে যাওয়ার জন্য, যেই কলেজে চান্স হয়েছে সেখানে ভর্তি হতে হবে, হয়ে ওখানে একটা কি কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা ভর্তি হলে পরেই পাওয়া যাবে, সেটা ওখানে যদি পুট করা যায় তবেই ও তারপর অ্যাপ্লাই করতে পারবে, তারপর টাকা পয়সা পাবে। তো ভর্তি যদি ও হতে পারে তাহলে তো আর আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকার দরকার নেই, সেটাই তো হলো না। এবার এখানে আর কি গল্প আছে আমি জানি না, মানে এটা আমার একদম নিজস্ব একটা অভিজ্ঞতা। এবার শুধু আমার মেয়ে না, আমার মেয়ে আর আমার ছোটো বোনের মেয়ে দুজনেই একসাথে যাবে একটা ঠিক হয়েছিল, ওরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে পাশ করেছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। ওদের প্রতি ওদের যিনি যে ইনস্টিটিউশনে ভর্তি হয়েছিল সেখানকার প্রিন্সিপাল যিনি ছিলেন মহিলা, খুব আশাবাদী ছিল, কিন্তু আমরা পাঠাতে পারলাম না টাকার জন্য। আর একটা প্রশ্ন, দুয়ারে রেশনের কথা আগেও শুনেছিলাম, এই শপথে আবার দুয়ারে রেশনের কথা উল্লেখ আছে, যেখানে চাল ডাল শস্য মানুষের একদম দুয়ারে দরজায় পৌঁছে। আচ্ছা, দুয়ারে দেখুন, আমাদের কিন্তু রেশন কার্ড নেই, আমরা কোনো রেশন পাই না, কিন্তু দুয়ারে রেশন আমি কাউন্সিলর থাকাকালীনই শুরু হয়েছিল। মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে, যেখানে রেশন দিতে যাচ্ছে ওই গাড়ি করে নিয়ে, আমাদের এখানেই কাছেই রেশন দোকান, একটা টেম্পু গাড়ি মতো ছোট, তাতে করে সব মালপত্র তুলে নিয়ে দিতে যাচ্ছে। যে রেশন দোকানদার সেও মানে তারও কি বলবো, সে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে এটা করতে গিয়ে। যারা নিচ্ছে তারাও একই কথা বলছে যে আমাদের বাড়িতে বাড়িতে এসে রেশন দেওয়ার দরকার নেই, আমি ওখানে লাইন দিয়েই রেশন আনবো, সেটাই থাকুক ঠিক। কারণ তাদেরও যখন তখন যাচ্ছে, তারাও আসতে পারছে না সময় মতো। অনেকেই আছে লোকের বাড়ি কাজ করে, দেখুন রেশন যারা নেয় বা পায় না, অনেকে খুব দুস্থ, তারাই কিন্তু এখন রেশনটা লাইন দিয়ে দাঁড়িয়ে তোলে। তো স্বাভাবিকভাবেই তারা কেউ লোকের বাড়ি কাজ করে, কেউ হয়তো একটা চায়ের দোকান আছে, কেউ একটা সেগুলো যখন তখন বন্ধ করে চলে আসতে পারে না, ফলে ওই যে যাচ্ছে তারপরে তো আর সে রেশনটা পাবে না, তখন রেশনটা না তুলতে পারলে। এতে মানুষ খুব বীতশ্রদ্ধ হয়েছে, এতে মানুষ খুশি হয়নি কখনোই,
কখনোই দুয়ারে রেশনে খুশি হয়নি। আমি প্রতিটি মানুষের কথা বলছি, যারা রেশন পায় প্রত্যেকের কথা বলছি। আমি এটা ইন্সপেকশন করেই বলছি। একদম শেষ প্রশ্ন, 2021-এ আমরা পরিবর্তন দেখেছি, আবার কি এই 2024-এ পরিবর্তন বা যে রাজ্যের পরিস্থিতি, একাধিক দুর্নীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, রাজ্যের প্রথম সারি মন্ত্রীরা তারা জেলের ভিতরে, আমলা থেকে শুরু করে যারা এজেন্ট জেলের ভিতরে, কি বলবেন, আবার কি পরিবর্তন চাইছে মানুষ? দেখুন, আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি প্রচারে, আমরা আমাদের নানা রকম, আমাদেরও ছোটো ছোটো ইস্তেহার ঠিক বলবো না, আমাদের ওগুলো লিফলেট টাইপের, হ্যাঁ, সুজন চক্রবর্তীর নামে, তন্ময় ভট্টাচার্যর নামে, তারপরে আরও নানা রকম কার্ড ইত্যাদি, পার্টির কিছু বক্তব্য এইসব লেখা নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা তার সাথে পার্টি কালেকশানও আমাদের করতে হয়, পার্টির কিছু বিধিবদ্ধ কিছু নিয়মকানুন আছে, সেগুলো করতে হয়। ফলে এই যখন আমরা যাচ্ছি, মানুষ আমরা কি বলবো, তারাই তুলছে। তারা এখন বর্তমান শাসন ক্ষমতায় যারা রয়েছে, একদম নাম ধরে তৃণমূলের উপর ভীষণভাবে বীতশ্রদ্ধ, ভীষণভাবে। ওই যে আবার বললাম, নিজের পাড়া দিয়ে দেখছে, আর চারিদিকে, আর টিভিতে তো দেখছেই, আর চারিদিকের খবরও তারা রাখছে। সন্দেশখালি, এই সন্দেশখালির ঘটনার আগে পার্ক স্ট্রিট, তার আগে ওই যে কামদুনি, এই সমস্ত পরপর মধ্যমগ্রামের ঘটনা, এ তো অনেক অজস্র ঘটনা, তাই নিয়েও তারা খোঁজ খবর রাখে, এবং তারাও এই নিয়ে সমালোচনায় এখন একেবারে সবার সমালোচনার ঝড় তুলছে প্রায়। তো তাতে তো আমরা আশাবাদী যে পরিবর্তন তো কিছুটা হবে, পুরোপুরি না হলেও কিছু তো সিট পরিবর্তন হবে। অসংখ্য ধন্যবাদ সীমাদি, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।